এজব্যাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারতের স্কোরটা ছিল একসময় 5 উইকেটে 211, কিন্তু সেখান থেকে পরবর্তী ব্যাটারদের কয়েকটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বা বলতে পারেন কয়েকটা বড় বড় ইনিংসের উপর ডিপেন্ড করে ভারত তাদের প্রথম ইনিংসটাকে শেষ করেছিল 587-তে, মানে হিসাব মতো শেষ 5 উইকেটে ওয়ার্ল্ড রেকর্ড করে ভারতের বাকি ব্যাটাররা মিলে তুলে ফেলেছিল 376 রান। তো সেখান থেকে আমাদের ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনের অবস্থানটা অনেকটাই বেটার ছিল। 4 উইকেটে 264 ছিল আমাদের স্কোরটা, এখান থেকে ডেফিনেটলি 400 বা 450 প্লাস রান যে উঠবেই এরকমটাই প্রত্যাশিত। কিন্তু মানে দ্বিতীয় দিন আমাদের সবাইকে হতাশ করে দিয়ে ভারতের বাকি ব্যাটাররা মিলে ওই জায়গা থেকে আর 100টা রানও যোগ করতে পারলো না তাদের রানের খাতায়, যে কারণে 358তেই অল আউট হয়ে গেল ভারত এই ম্যানচেস্টার টেস্টের ফার্স্ট ইনিংসে। মানে এক্সপেক্টেড রানের থেকে অনেকটাই যে আমরা কম টোটাল তুলেছি সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। তো ব্যাটাররা যখন এরকম মানে চরমভাবে ব্যর্থ হলো, শেষ 5 উইকেট ভারত খুইয়েছে মাত্র 44 রানের ভেতরে, শেষ 4 উইকেটে যদি হিসাব করেন মাত্র 21 রানে। শেষের দিকের এই ব্যাটিং কোল্যাপস আর তার উপর ওই ঋষভ পান্তকে পুরোপুরি ফিট অবস্থায় না পাওয়া, এইগুলোর আর কি প্রভাব তো কিছুটা রয়েছেই। কিন্তু তারপর আমি মনে করি স্টিল বাকি ব্যাটারদের মানে কাজটা আরও ভালো করে মানে করে আসা উচিত ছিল, তাদের ওই জায়গায় আরেকটু বেশি করে দায়িত্ব পালন করে আসাটা উচিত ছিল। তো সেখানে ব্যাটাররা যখন মোটা দাগে এক প্রকার ব্যর্থই হয়েছেন, এর পরবর্তীতে ভারতের বোলিং লাইন আপের যে অভিজ্ঞ বোলাররা রয়েছেন তাদের উপরেই দায়িত্বটা বেশি করে বর্তায়। হাতে যখন রানের পুঁজি কম, এই জায়গাতে আমাদের বোলিং দিয়ে বাকি কাজটা ওই যে আর কি মেকআপটা আমাদের করতে হবে। তো সেখানে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ এই দুই অভিজ্ঞ বোলার সেই সুযোগটা খুব ভালো মতো পেয়েও সেটাকে কাজে লাগাতে পারলো না, একেবারে নোকদন্তহীন তারা বোলিং করলেন। আর ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট তাদের উপর দিয়ে জাস্ট একবারে রোলার কোস্টার চালিয়ে দিয়ে ওপেনিংয়েই তারা তুলে ফেলে 162 রান। এই 358 জবাব দিতে গিয়ে ইংল্যান্ড যখন ওপেনিংয়েই 162 তুলে ফেললো, ওখানেই বলতে গেলে তারা অর্ধেকের বেশি কাজ শেষ করে ফেলেছে। এরপর দিনের খেলাটা ইংল্যান্ড শেষ করেছে 2 উইকেট খুইয়ে 225-এ, মানে মাত্র আর 133 রানে ইংল্যান্ড পিছিয়ে রয়েছে ভারতের থেকে। হাতে এখনও 8টা উইকেট বাকি, অনেকগুলো প্রপার ব্যাটারের ব্যাটিং কিন্তু এখনও স্টিল ইংল্যান্ডের বাকি রয়েছে। তো এই জায়গা থেকে আমরা যে ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে যে অনেকটাই পিছিয়ে পড়েছি সেটার বলার অপেক্ষা রাখে না। প্রথমে ব্যাটারদের ওই রকম চরম ভরাডুবি, আর তারপরে বোলারদের এই শেষ বেলায় এই ভয়ঙ্কর রকমের বোলিং ব্যর্থতা। ভারতের বোলাররা কিন্তু আমি মনে করি স্টিল তারা কন্ডিশনের থেকে একটু আর কি বঞ্চিত হয়েছে ঠিকই, কারণ ভারত যখন প্রথম দিনের গোটাটা ব্যাটিং করেছিল আর ইভেন সেকেন্ড দিনও তারা যতক্ষণ ব্যাটিং করেছিল এক ফোঁটাও কিন্তু রোদ ওঠেনি। আর খুবই সারপ্রাইজিংলি ইংল্যান্ড যখন তার পরবর্তীতে ব্যাটিং করতে নামলো তারপর কিন্তু ঝলমলি একেবারে রোদ উঠে গেল, একবারের জন্য আর ওভারকাস্ট কন্ডিশন হলো না। আর আপনি তো জানেন ইংলিশ কন্ডিশনে রোদ উঠে গেলে সেটা ব্যাটারদের জন্য তুলনামূলক মানে কন্ডিশনটা অনেকটাই ফ্রেন্ডলি হয়ে যায়, আর বোলাররা তখন ওই জায়গায় কিন্তু মুভমেন্ট খুব একটা পায় না বললেই চলে। আর এই জায়গা আমি বলবো ভারতের বোলাররা কিছুটা দুর্ভাগা ছিলেন, তারা কন্ডিশনের সুবিধাটা পায়নি, কিন্তু তারপরেও স্টিল নতুন ডিউক বলটাকে তো মানে যেভাবে কাজে লাগানোর কথা ছিল, যেভাবে আর কি স্ট্র্যাটেজি মানে প্ল্যানিং করে ওই জায়গায় ইংল্যান্ডের ব্যাটারদের উপর পাল্টা প্রেশার ক্রিয়েট করার কথা ছিল, সেটা কিন্তু তারা ওই পরিকল্পনায় একেবারেই সফল হয়নি। আমি এই জায়গায় একটা মানে ভারতের টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলতে চাই। আনসুল কম্বোজকে কী কারণে নতুন বলটা দেওয়া হলো? বুমরা তো একদিক থেকে অ্যাটাক করছিলেন, অপর পাশ থেকে মানে যখন ওই আকাশদীপ কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলাররা নেই তখন ডেফিনেটলি এই মানে নতুন একেবারে এই টেস্টে ডেবিউ হওয়া আনসুল কম্বোজকে নতুন বলটা তুলে দেওয়ার কিন্তু কোনো মানেই ছিল না। ওই জায়গা থেকে ডেফিনেটলি মোহাম্মদ সিরাজেরই অ্যাটাকে আসা উচিত ছিল। আনসুল কম্বোজকে ওই প্রথম স্পেলটাতে মানে একেবারে নতুন বোলারকে অনভিজ্ঞ বোলারকে পেয়েই কিন্তু এই জ্যাক ক্রলি আর বেন ডাকেট ওই জায়গা থেকেই তারা কিন্তু অ্যাটাকটা করতে শুরু করে দিয়েছিল। আর যখন তারা প্রথম 2 থেকে 3টা ওভার আনসুল কম্বোজকে একবারে পিটিয়ে সাকসেসফুলি রানটা তুলে নিয়ে ওই রিদমটা পেয়ে গেলেন, তার পরবর্তীতে দেখছিলাম মোহাম্মদ সিরাজও যখন অ্যাটাকে ফিরে এলেন তার উপর দিয়েও ওই রোলার কোস্টারটা চালাতে থাকছিলেন এই ইংল্যান্ডের 2 ওপেনার। আমি বলবো এটা ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টের একটা ভুল স্ট্র্যাটেজি ছিল। নতুন মানে একবারে ডেবিউট্যান্ট বোলারের হাতে কিন্তু কখনোই নতুন বলটা তুলে দেওয়াটা উচিত নয়। তো এইখানে তারা একটা ভুল তো করেইছে। আর এছাড়া ওভারঅল ভারতের এই বোলিং লাইন আপের একমাত্র জসপ্রীত বুমরা ছাড়া ওই মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে আনসুল কম্বোজ কিংবা শার্দুল ঠাকুর পরবর্তীতে যিনি এসেছিলেন বোলিং করতে, ইভেন রবীন্দ্র জাডেজা, এরা কিন্তু কেউই সেই আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা ডেলিভার করতে পারেনি। এদের বলিংয়ে কিন্তু সেই ওই এক্সট্রা বিট অফ পেনিট্রেশনটা একেবারেই ছিল না, যে কারণে তারা উইকেট তো জেনারেট করতেই পারেননি, ইভেন ঝুড়ি ঝুড়ি রান বিলিয়ে মানে ভারতকে এখন দ্বিতীয় দিন শেষেই প্রবল ব্যাকফুটে তারা ঠেলে দিয়েছে। শার্দুল ঠাকুরও প্রায় শেষের দিকে 5টা ওভার বোলিং করলেও তিনি 35টা রান বিলিয়ে দিয়েছেন, যেটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড ছিল না। শার্দুল ঠাকুরকে অনেক ভরসা করে কিন্তু এনেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, এই প্রথম একাদশে এক প্রকার বাধ্য হয়ে আনতে হয়েছিল, কিন্তু বোলিংয়ে তিনি সেই থ্রেটটা জেনারেট করতে পারেননি। আর অপরদিকে রবীন্দ্র জাডেজা তিনি একটা উইকেট শিকার করেছেন ঠিকই, ওপেনিং জুটিটাকে ভেঙেছেন, কিন্তু 8 ওভারে তিনিও 37টা রান বিলিয়ে দিয়েছেন। তার ইকোনমিটাও কিন্তু মোটেই ভালো কথা বলছে না। আর মোহাম্মদ সিরাজ কিন্তু আমাদের এদিন খুবই হতাশ করেছেন। যে মোহাম্মদ সিরাজ এর আগের 3খানা টেস্টে খুব ভালো বোলিং করেছেন, হ্যাঁ হয়তো সবসময় তিনি উইকেট জেনারেট করতে পারেননি, কিন্তু ওই প্রপার যে টাইট লাইন বা লেংথ মেনটেন করে তিনি ইংল্যান্ডের ব্যাটারদের উপর যে সবসময় এক্সট্রা বিট অফ প্রেশারটা ক্রিয়েট করে গেছিলেন, যে টাফ টাইম দিয়েছিলেন, যে তার সিম মুভমেন্ট থেকে শুরু করে তার যে র পেস বা তার ওই ওভাল সিম ডেলিভারি, এই পার্টিকুলার ভ্যারিয়েশনগুলো দিয়ে তিনি ইংল্যান্ডের ব্যাটারদের যে ক্রিজে আটকে রেখেছিলেন,
মানে তার এই দিনের মানে বোলিংয়ে কিন্তু সেই মানে ন্যূনতম ছিটে ফোটার ওই অস্ত্রগুলো কিন্তু একেবারেই দেখা গেল না, আর যে কারণে ইংল্যান্ডের দুই ওপেনার সিরাজের এগেনস্টে কমফোর্টেবলি রান তুলে ফেললো প্রায় 6-এর কাছাকাছি ইকোনমিতে। আর আনসুল কম্বোজ তিনি শেষবেলা একটা উইকেট তুললো, তার বোলিংও কিন্তু সেরকম আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা আমাদের চোখে পড়েনি বললেই চলে। বুমরা হয়তো মানে টাইট বোলিং করেছেন, রান হয়তো বেশি লিক করেননি, কিন্তু বুমরা সুলভ পারফরমেন্স এদিন তিনি একেবারেই কিন্তু করতে পারেননি। যদি সেটা করতেন তাহলে ডেফিনেটলি একটা বা দুইটা উইকেট তার নামের পাশে ডেফিনেটলি থাকতেই পারত। আর এছাড়া আরেকটা কথা বলে রাখি, ইংল্যান্ডের পেস বোলাররা প্রথম ইনিংসে ভারতের ওই ওভারঅল ইনিংসটায় 51খানা শর্ট বল করেছিলেন বা বাউন্সার দিয়েছিলেন, কিন্তু ভারতের বোলাররা 46 ওভার বোলিং করে ফেললো ইংল্যান্ডের ইনিংসে, এখনও পর্যন্ত মাত্র 6টাই তারা বাউন্সার বা ওই শর্ট পিচ ডেলিভারি করেছে। যেটা আমি মনে করি ডেফিনেটলি এইরকম বাউন্সে একটা ট্র্যাকে এরকম একেবারে মানে যেখানে পেস বাউন্সে পুরোপুরি ভরপুর এই ম্যানচেস্টারের সারফেসটা, সেখানে ডেফিনেটলি কিন্তু শর্ট বল বা ওই বাউন্সার ডেলিভারিগুলোকে মানে আলাদা করে মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত পেস বোলারদের, তাহলে কিন্তু ব্যাটারদের ডেফিনেটলি টাফ টাইমটা দেওয়া যাবে। আর ইংল্যান্ড যে শুধু 51টা শর্ট বলই তারা করেছে তা কিন্তু নয়, ওই তার মধ্যে 2টা বাউন্সারে বা 2টা শর্ট বলে কিন্তু তারা উইকেটও জেনারেট করেছে, একটা সাই সুদর্শনের আর একটা ওয়াশিংটন সুন্দরের, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো সেখানে ভারতের পেস বোলাররা এই শর্ট পিচ ডেলিভারি মানে যে স্ট্র্যাটেজি, এটাকে তাদের কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করা উচিত ইংল্যান্ডের ব্যাটারদের উপর, যখন অন্য কোনো থিওরি আর কাজ করছে না। দেখা যাক এখন এই থার্ড ডের খেলাতে ভারতের বোলাররা এই তাদের দ্বিতীয় দিনের ব্যর্থতা কাটিয়ে কামব্যাক করতে পারে কিনা বা ভারতকে ম্যাচে ফেরাতে পারে কিনা, পারবে কি ভারতের বোলাররা এই দ্বিতীয় দিনের ওভারঅল ব্যর্থতা কাটিয়ে থার্ড ডেতে একটা অবিশ্বাস্য বা চমৎকার কিছু করে দেখিয়ে ভারতকে আবার এই ম্যানচেস্টার টেস্টে প্রবলভাবে লড়াইয়ে ফিরিয়ে আনতে। কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।